তোমরা জানো আমরা একটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি সবাই। এই সময়ে আমরা নিজেরা সচেতন থাকব এবং অন্যকে সচেতন করব। আর যখনই সুযোগ পাব আমরা সবাই করোনা প্রতিষেধক টিকা নিয়ে নিব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠদানে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা স্নাতকোত্তর শেষ বর্ষের গ্রামীণ অর্থনীতি বইয়ের তৃতীয় অধ্যায় কৃষি এবং চতুর্থ অধ্যায় কৃষি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে আলোচনা করব। তোমাদের সাথে আছি আমি নিবেদিতা রায়, প্রভাষক অর্থনীতি, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ঢাকা। প্রথমেই আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায় কৃষি নিয়ে। তোমরা জানো কৃষি বলতে জমি চাষাবাদ করে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করা বোঝায়। কিন্তু বিস্তৃত অর্থে কৃষি বলতে পশুপালন থেকে আরম্ভ করে বনায়ন পর্যন্ত সব ধরনের প্রাকৃতিক সম্পদ ব্যবহারের সাথে জড়িত কাজকর্মকে বোঝায়। অর্থাৎ কৃষির অধীনে শস্য উৎপাদন, পশুপালন, বনায়ন ইত্যাদির সাথে জড়িত সব ধরনের কাজকর্ম অন্তর্ভুক্ত। এখন আমরা আলোচনা করব বাংলাদেশের কৃষিতে নিম্ন বা স্বল্প উৎপাদন ক্ষমতার কারণগুলো কি কি। প্রথমেই আছে প্রাচীন চাষাবাদ পদ্ধতি। তোমরা সবাই জানো প্রাচীন চাষাবাদ পদ্ধতির কারণে কৃষিতে নিম্ন উৎপাদনশীলতা দেখা যায়। ভূমিহীন কৃষি শ্রমিকের উপর নির্ভরশীলতা। বাংলাদেশের অধিকাংশ কৃষকেরই কোনো জমি নেই। জমি চাষের সম্পর্ক মালিক ও কৃষকদের ভিতর এমনভাবে হয় যে তা কখনোই কৃষকদের স্বার্থ রক্ষা হয় না, বরং মালিকদের স্বার্থেরই অনুকূলে যায়। এরকম অবস্থার জন্য কৃষি ব্যবস্থার উন্নতি হয় না, বরং বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয়। সেচ ব্যবস্থার অভাব। অনেক সময়ই সেচ ব্যবস্থা সত্যিকার কৃষকদের হাতে প্রদান করা সম্ভব হয় না, ফলে উৎপাদন পদ্ধতিতে ব্যাঘাত ঘটে। এছাড়াও দারিদ্র্য ও অশিক্ষা, ভালো বীজ, সার, কীটনাশকের অভাব ইত্যাদি কারণে বাংলাদেশের কৃষিতে নিম্ন বা স্বল্প উৎপাদনশীলতা পরিলক্ষিত হয়। এবার আমরা আলোচনা করব কৃষি উন্নয়নে কৃষি ঋণের ভূমিকা। তোমরা জানো বাংলাদেশের অধিকাংশ কৃষকই দরিদ্র এবং তাদের দৈনন্দিন কৃষি কাজকর্ম পরিচালনা করার জন্য ঋণের প্রয়োজনীয়তা হয়ে থাকে। এক, কৃষি উৎপাদন বাড়াতে ভূমিকা। তোমরা জানো বিভিন্ন প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে এই ধরনের প্রাপ্ত ঋণ বিভিন্ন কৃষি পণ্যের উৎপাদন বাড়াতে সরাসরি ভূমিকা পালন করে। চলতি উৎপাদন বাড়ানোর জন্য বিভিন্ন প্রাথমিক উপকরণ যেমন বীজ, সার, কীটনাশক, ঔষধ ইত্যাদির প্রয়োজন হয়। এসব সংগ্রহ বা ক্রয়ের জন্য কৃষক বিভিন্ন প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে ঋণ পায়। কৃষি উৎপাদন বাড়ানোর জন্য কিছু মাধ্যমিক উপকরণ যেমন লাঙল, পাওয়ার টিলার, ট্রাক্টর, গরু, মহিষ, কৃষি মাড়াই যন্ত্র, সেচ যন্ত্রপাতি ইত্যাদি কৃষককে সংগ্রহ করতে হয়। আর এই ধরনের উপকরণ সংগ্রহের জন্য মধ্যমেয়াদী ঋণের প্রয়োজন হয়। এতে উৎপাদন বাড়ানোর জন্য কৃষক সহায়তা পেয়ে থাকে। কৃষি পণ্যের বাজারজাতকরণের ভূমিকা। উৎপাদিত পণ্য সংরক্ষণ, গুদামজাতকরণ এবং সঠিক সময়ে উপযুক্ত মূল্যে বিক্রয় পরোক্ষভাবে কৃষি উন্নয়নে সহায়তা করে। কৃষি ঋণ পণ্যের সংরক্ষণাগার, হিমাগার, গুদাম ইত্যাদি নির্মাণে সহায়তা করে। এতে করে কৃষকরা ন্যায্য মূল্য পায়, যা তাদের আয় বাড়াতে সহায়তা করে। কাজেই কৃষি পণ্যের বাজারজাতকরণে বিভিন্ন স্তরে কৃষি ঋণ সহায়তা করে। অন্তর্বর্তীকালে কৃষি ঋণের ভূমিকা।
কৃষি উপকরণের ব্যবহার এবং চূড়ান্ত উৎপাদনের মধ্যবর্তী সময়কে অন্তর্বর্তীকালীন সময় বলা হয়। কৃষি উন্নয়নে মূল শক্তি এবং কেন্দ্র হলো কৃষক। তাই অন্তর্বর্তীকালীন সময়ে কৃষকের জন্য ভোগ্য ঋণ বা কনজাম্পশন ক্রেডিট আপাতদৃষ্টিতে অনুৎপাদনশীল মনে হলেও ভবিষ্যৎ উৎপাদনশীলতা বাড়ানোর জন্য তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভূমি ও কৃষি অবকাঠামোর উন্নয়নে ভূমিকা। দীর্ঘমেয়াদে কৃষি উন্নয়নের জন্য ভূমির উন্নয়ন ও উর্বরতা বাড়ানো, ভূমি ক্ষয় রোধ, ভূমির লবণাক্ততা দূরীকরণ, পতিত এবং জলাবদ্ধ ভূমি পুনরুদ্ধার, কৃষি খামারে বিল্ডিং ও কাঠামো নির্মাণ ও সম্প্রসারণ, গভীর নলকূপ স্থাপন ইত্যাদির প্রয়োজন হয়। এসব কৃষি উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদী প্রকল্প বাস্তবায়ন করার প্রয়োজনীয়তা দেখা দেয়। দীর্ঘমেয়াদী কৃষি ঋণ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ আমরা দেখছি কৃষি উৎপাদন বাড়ানো এবং কৃষি বাজারজাতকরণ অন্তর্বর্তীকালীন কিছু সময়ে সমস্যা সমাধানের জন্য এবং কৃষি অবকাঠামো উন্নয়নের জন্য কৃষি ঋণের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা আলোচনা করব কেন অপ্রাতিষ্ঠানিক কৃষি ঋণের সুদের হার বেশি হয়। আমরা জানি ঋণের দুইটা উৎস, একটি হচ্ছে সরকারি উৎস বা প্রাতিষ্ঠানিক উৎস, তার মধ্যে রয়েছে বাংলাদেশ ব্যাংক, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, গ্রামীণ ব্যাংক ইত্যাদি। এবং অপ্রাতিষ্ঠানিক কৃষি ঋণের উৎসগুলো হলো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ধনী কৃষক ও ভূস্বামী, মহাজন, ব্যবসায়ী, প্রতিবেশী ইত্যাদি। অপ্রাতিষ্ঠানিক কৃষি ঋণের সুদের হার বেশি হওয়ার অন্যতম কারণ হচ্ছে উপযুক্ত জামানতের অভাব। অপ্রাতিষ্ঠানিক ঋণের বেলায় বেশিরভাগ ঋণ গ্রহীতা উপযুক্ত জামানত দিতে অক্ষম হয়, ফলে ঋণ আদায়ের ঝুঁকি ঋণদাতার কাছে বেড়ে যায়। এজন্য সে বেশি সুদ দাবি করতে পারে। অনুৎপাদনশীল ঋণ। গ্রামে অনেক গরিব এবং ক্ষুদ্র কৃষক অনেক সময় অনুৎপাদনশীল উদ্দেশ্যে, যেমন সামাজিক অনুষ্ঠান, পরিবারের ভোগ ইত্যাদি ব্যয় মেটানোর জন্য ঋণ গ্রহণে বাধ্য হয়ে থাকে। প্রাতিষ্ঠানিক উৎস থেকে এই ঋণ পাওয়া সম্ভব নয়। কাজেই এই উদ্দেশ্যে ঋণ দানের সময় ঋণদাতা স্বভাবতই বেশি সুদের হার দাবি করতে পারে। এরপর রয়েছে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। গ্রামীণ ঋণ বাজারে একচেটিয়া প্রতিযোগিতামূলক অবস্থা দেখতে পাওয়া যায়। ঋণদাতা তার আওতাধীন অঞ্চলের ঋণ গ্রহীতাদের আর্থসামাজিক অবস্থা সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত থাকে। ফলে ঋণ দান এবং সুদের হার নির্ধারণে ঋণদাতার একচেটিয়া ক্ষমতা থাকে। এক্ষেত্রে কৃষকের অন্য কোনো অপশন না থাকায় ওই ব্যক্তির কাছ থেকে ঋণ গ্রহণ করতে যায় এবং এক্ষেত্রে সে একচেটিয়ামূলক আচরণ করে এবং বেশি সুদের হার দাবি করে। এবার আমরা আলোচনা করব কেন সুদের হার বেশি হওয়া সত্ত্বেও কৃষক অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে ঋণ নেওয়া অধিক পছন্দ করে। এক্ষেত্রে প্রথম কারণ হচ্ছে অপ্রাতিষ্ঠানিক উৎসের বেলায় ঋণদাতা ঋণ গ্রহীতার সামাজিক এবং আর্থিক অবস্থা, তার সম্পদ ইত্যাদি সম্পর্কে প্রায় সম্পূর্ণভাবেই অবগত থাকে। এক্ষেত্রে ঋণ গ্রহীতার পক্ষে জামানত প্রদান অনেক ক্ষেত্রে বাধ্যতামূলক নয়। প্রাতিষ্ঠানিক ঋণের বেলায় জামানত প্রদান বাধ্যতামূলক। ফলে কৃষক ঝামেলা এড়ানোর জন্য অপ্রাতিষ্ঠানিক উৎস থেকেই বেশি সুদ হওয়া সত্ত্বেও ঋণ গ্রহণ করতে আগ্রহী হয়। দ্বিতীয় কারণ হচ্ছে প্রাতিষ্ঠানিক উৎস থেকে ঋণ গ্রহণের জন্য অনেক সময়ই বিভিন্ন কাগজপত্রের দরকার হয়, আবার সেখানে ঘোরাঘুরি করতে হয়, যার কারণে একটা পরিবহন ব্যয় হয়। আবার অনেক সময় দুর্নীতিপরায়ণ কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য ঘুষ দেওয়ার প্রয়োজন পড়তে পারে ইত্যাদি বিভিন্ন সমস্যা এড়ানোর জন্য গরিব কৃষক
অপ্রাতিষ্ঠানিক উৎস থেকেই ঋণ নেওয়া অধিক পছন্দ করে। তৃতীয় কারণটি হচ্ছে যে ঋণ পরিশোধ পদ্ধতি অপ্রাতিষ্ঠানিক উৎসের বেলায় অনেকটা নমনীয়। প্রাতিষ্ঠানিক উৎসের বেলায় ঋণ পরিশোধের সময়সীমা এবং পরিশোধের পরিমাণ অনমনীয় হয়। এবং সর্বশেষ কারণটি হচ্ছে প্রাতিষ্ঠানিক উৎস থেকে ঋণ পাওয়ার জন্য ঋণের আবেদনপত্র এবং আনুষঙ্গিক কাগজপত্র কৃষকের পক্ষে পূরণ বাধ্যতামূলক। বেশিরভাগ ক্ষুদ্র কৃষকই এই সম্পর্কে অজ্ঞ এবং বাধ্যবাধকতা পছন্দ করে না। ফলে ঝামেলা এড়ানোর জন্য তারা সুদের হার বেশি হলেও অপ্রাতিষ্ঠানিক উৎস থেকেই ঋণ গ্রহণ অধিক পছন্দ করে। এবার আমরা আলোচনা করব বাংলাদেশে পুনর্বন্টনমূলক ভূমি সংস্কার কৃষির উৎপাদনশীলতা বাড়ানোর জন্য কতটা সহায়ক হতে পারে। আমরা জানি বাংলাদেশে ভূমি বন্টনে দারুণ বৈষম্য রয়েছে। দেশে দিন দিন ভূমিহীন এবং ক্ষুদ্র কৃষকের সংখ্যা বেড়েই চলছে। একই সঙ্গে চাষাবাদযোগ্য জমির পরিমাণও কমছে। এর কুফল হিসাবে কৃষিখাতে নিয়োজিত সম্পদের অসদ্য ব্যবহার, বিশেষত শ্রমের কম উৎপাদন ক্ষমতা, বেকারত্ব ইত্যাদি পরিলক্ষিত হয়। তাই উৎপাদন এবং কর্মসংস্থান বাড়ানোর জন্য ক্ষুদ্রায়তন খামারের পক্ষে জমির পুনর্বন্টন করা উচিত। এবার আমরা আলোচনা করব বাংলাদেশের পুনর্বন্টনমূলক ভূমি সংস্কার কৃষির উৎপাদনশীলতা বাড়ানোর জন্য কতটা সহায়ক হতে পারে। আমরা একটু পরে একটা টেবিলের মাধ্যমে বিষয়টি সম্পর্কে বর্ণনা করব। এবার আমরা দেখি ভূমি সংস্কারের সংজ্ঞা। সাধারণ কথায় ভূমি সংস্কার বলতে মালিকানার সর্বোচ্চ সীমা বেঁধে দিয়ে প্রাপ্ত উদ্বৃত্ত জমি ব্যক্তি মালিকানায় চাষাবাদের জন্য ক্ষুদ্র কৃষক ও কৃষি শ্রমিকদের মধ্যে পুনর্বন্টন করাকেই বোঝায়। এবার আসি ভূমি সংস্কার বনাম কৃষি সংস্কার। কৃষি সংস্কার বলতে কি বুঝি? কৃষি সংস্কার বলতে উৎপাদন বাড়ানোর জন্য উপকরণ সরবরাহ নীতি, মূল্য নীতি প্রণয়ন, বাজারজাতকরণ, গুদামজাতকরণ, ঋণদান ব্যবস্থা, কৃষি সংক্রান্ত গবেষণা ও প্রতিষ্ঠান, কৃষি বিষয়ক যাবতীয় উন্নয়নমূলক কার্যক্রম ইত্যাদিকে বোঝায়। অর্থাৎ কৃষি সংস্কার হচ্ছে বৃহৎ একটি ধারণা। অন্যদিকে ভূমি সংস্কার হচ্ছে কৃষি সংস্কারের আওতাধীন তুলনামূলক সংকীর্ণ একটি ধারণা। এবার আমরা দেখব বাংলাদেশে পুনর্বন্টনমূলক ভূমি সংস্কার কৃষির উৎপাদনশীলতা বাড়ানোর জন্য কতটা সহায়ক হতে পারে। আমরা এই টেবিলের মাধ্যমে বিষয়টি খুব সুন্দরভাবে দেখতে পারি। তোমরা জানো যে বাংলাদেশে ভূমি বন্টনে বৈষম্য দিন দিন বেড়েই যাচ্ছে এবং দেশে দিন দিন ভূমিহীন এবং ক্ষুদ্র কৃষকের সংখ্যা বাড়ছে। একই সাথে চাষযোগ্য জমির পরিমাণ কমে যাচ্ছে। এর কুফল হিসাবে কৃষিখাতে নিয়োজিত সম্পদের অসদ্য ব্যবহার, বিশেষত শ্রমের কম উৎপাদন ক্ষমতা, বেকারত্ব ইত্যাদি দেখা দিচ্ছে। তাই উৎপাদন এবং কর্মসংস্থান বাড়ানোর জন্য ক্ষুদ্রায়তন খামারের পক্ষে জমির পুনর্বন্টন করা উচিত। বিষয়টি আমরা এই টেবিলের মাধ্যমে দেখছি। যেসব কৃষকের জমির পরিমাণ 5.0 থেকে 7.5 একর, তাদের চাষের তীব্রতা 140% এবং জমির পরিমাণ 10 একর থেকে 12.5 একর হলে চাষের তীব্রতা 145%। অন্যদিকে ক্ষুদ্রায়তন খামার, যেখানে জমির পরিমাণ 0.5 একর থেকে 2.5 একর, সেখানে চাষের তীব্রতা বেশি, অর্থাৎ 178%। এবং জমির পরিমাণ যাদের 2.5 থেকে
5.0 একর, সেসব কৃষকের চাষের তীব্রতা 168%। এই টেবিল থেকে আমরা দেখতে পাচ্ছি ক্ষুদ্রায়তন খামারের চাষের তীব্রতা বেশি, তাই আমরা বলতে পারি ক্ষুদ্রায়তন খামারের পক্ষে ভূমির পুনর্বন্টন হওয়াই অধিক যুক্তিযুক্ত। এবার আমরা আসি কৃষি খামার কি। সাধারণ অর্থে খামার শব্দ দ্বারা মূলত একখণ্ড জমিকে বোঝায় যা লিজ দেওয়া হয়েছে। কৃষি অর্থনীতির আলোকে খামার বলতে আবাদযোগ্য একখণ্ড জমি বোঝায় যা কৃষি অথবা তার সাথে জড়িত পণ্য উৎপাদনে নিয়োজিত আছে। কৃষি খামারের প্রকারভেদ: জীবন নির্বাহী খামার ও বাণিজ্যিক খামার, বিশেষায়িত খামার ও বহুমুখী খামার, সমবায় খামার ও যৌথ খামার এবং ক্ষুদ্রায়তন খামার ও বৃহদায়তন খামার। জীবন নির্বাহী খামার ও বাণিজ্যিক খামার। বাণিজ্যিক খামার বলতে এমন খামার বোঝায় যেখানে উৎপাদক বৃহদায়তন পরিসরে উৎপাদন কাজ পরিচালনা করে। বাজার উদ্বৃত্ত সৃষ্টির মাধ্যমে মুনাফা সর্বোচ্চকরণ হলো এই খামারের মূল উদ্দেশ্য। আর জীবন নির্বাহী খামার বলতে এমন আয়তনের ভূখণ্ড বোঝায় যেখানে উপকরণের সুষ্ঠু ব্যবহার দ্বারা একর প্রতি যে ফসল উৎপাদন হয় তার আয় থেকে সেখানে নিয়োজিত কৃষক এবং তার পরিবার মোটামুটি সন্তোষজনকভাবে জীবন নির্বাহ করতে পারে। অর্থাৎ জীবন নির্বাহের জন্য যে খামার পরিচালিত হয় সেটি হচ্ছে জীবন নির্বাহী খামার। এবার আসি বিশেষায়িত খামার ও বহুমুখী খামার। বাণিজ্যিক খামারের এক বিশেষ রূপ হলো বিশেষায়িত খামার। প্রতি একর জমিতে উৎপাদন সর্বোচ্চ করাই এই খামারের প্রধান উদ্দেশ্য। অন্যদিকে বহুমুখী খামার বা মিশ্র খামার হচ্ছে জীবন নির্বাহী খামার এবং বাণিজ্যিক খামারের মধ্যবর্তী এক শ্রেণীর খামার। এই খামারে খাদ্যশস্যের পাশাপাশি কিছু অর্থকরী ফসলও উৎপাদন করা হয়। কৃষি ঋণ সাধারণ কথায় উৎপাদন বাড়ানোর জন্য সরাসরি বিনিয়োগ এবং প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ সংগ্রহ বা ক্রয়ের জন্য কৃষক বিভিন্ন উৎস থেকে যে অর্থ সংগ্রহ করে তাকে কৃষি ঋণ বলে। একে কৃষির আধুনিকায়নও বলা হয়। কৃষি ঋণের প্রকারভেদ: স্বল্পমেয়াদী ঋণ, অর্থাৎ স্বল্পমেয়াদ বলতে সাধারণত 12 মাস পর্যন্ত সময়সীমা বোঝায়। কাজেই এই সময়সীমার জন্য কৃষক যে ঋণ চাহিদা করে তাকেই স্বল্পমেয়াদী কৃষি ঋণ বলা হয়। একইভাবে মধ্যমেয়াদে যেখানে 5 বছর পর্যন্ত সময়সীমা এবং দীর্ঘমেয়াদে 5 বছরের ঊর্ধ্বে সময়সীমাকে বোঝায়। ভূমিস্বত্ব: ভূমিস্বত্ব বলতে সাধারণ কথায় ভূমি সম্পদের উপর কতিপয় অধিকারকে বোঝায়। আইনবিদরা ভূমিস্বত্ব বলতে প্রকৃত সম্পত্তি অর্থাৎ জমি এবং জমির উপর বিল্ডিং, গাছপালা ইত্যাদি সবকিছুর উপর অধিকারকে বোঝায়। এই ছিল আমাদের তৃতীয় অধ্যায়ের আলোচনা। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচিত হয়েছে। এবার আমরা আসি চতুর্থ অধ্যায় কৃষি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে। প্রথমেই আমরা আলোচনা করব অর্থনৈতিক উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি কি। অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে জাতীয় আয়ের ক্রমাগত বৃদ্ধিকেই অর্থনৈতিক প্রবৃদ্ধি বলে। আর অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে যে অবকাঠামোর আওতাধীনে এই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হয়েছে তাকেই অর্থনৈতিক উন্নয়ন বলে। অর্থাৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি একটি ছোট ধারণা এবং অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে একটি বৃহৎ ধারণা। জাতীয় আয়ের প্রবৃদ্ধি অর্থনৈতিক উন্নয়ন নাও নির্দেশ করতে পারে। এই কথাটি আসলে কি? সবসময় জাতীয় আয়ের প্রবৃদ্ধি হলেই অর্থনৈতিক উন্নয়ন হয়েছে তা বলা যায় না, কারণ জাতীয় আয়ের সিংহভাগ অনেক সময় ধনীদের অনুকূলেও যেতে পারে। সেক্ষেত্রে গরিবরা জাতীয় আয় থেকে লাভবান নাও হতে পারে। আবার অনেক সেবা যেমন গৃহিণী সেবা, শৌখিন শিল্পীর অঙ্কিত চিত্র ইত্যাদি জাতীয়
মাথাপিছু আয়ে গণনা করা হয় না ইত্যাদি বিভিন্ন কারণে আমরা বলতে পারি জাতীয় আয় বাড়লেই যে উন্নয়ন হবে এই কথাটা সুনির্দিষ্ট করে বলা যাবে না। আবার দুটি দেশের জাতীয় আয় এক হলেই উন্নয়নের স্তর বিভিন্ন হতে পারে, কারণ জাতীয় আয় পরিমাপে বিভিন্ন উপাদানের অন্তর্ভুক্তিমূলক কিছু সমস্যা দেখা দেয়। আবার জাতীয় আয়ের বিভিন্ন উৎপাদনের মূল্যায়ন পদ্ধতি ভিন্ন হতে পারে। ভিন্ন মুদ্রায় প্রকাশিত জাতীয় আয়কে অভিন্ন এককে প্রকাশের সমস্যা দেখা দিতে পারে। জাতীয় আয় ও জাতীয় উৎপাদনের পার্থক্যজনিত সমস্যা দেখা দিতে পারে। কাজেই বলা যায় অর্থনৈতিক প্রবৃদ্ধি হলে জাতীয় আয় বাড়বে, কিন্তু জাতীয় আয় বাড়লেই অর্থনৈতিক উন্নয়ন হবে তা বলা কঠিন। এবার আমরা আলোচনা করি প্রযুক্তিগত পরিবর্তন কিভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে প্রভাবিত করে। আমরা জানি প্রযুক্তিগত পরিবর্তন হলে বা উন্নতি হলে তা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাড়াবে। বিষয়টি যদি আমরা চিত্রের মাধ্যমে দেখি আমরা বলতে পারি কৌশলগত প্রগতি বলতে এমন একটি অবস্থা বোঝায় যখন শ্রম ও মূলধন যন্ত্রপাতির সাহায্যে উৎপাদন দ্রুত বাড়ানো যায়। কৌশলগত প্রগতি উৎপাদন অপেক্ষকের উপর দিকে স্থানান্তর করে। কৌশলগত প্রগতির প্রভাব উৎপাদন অপেক্ষকের সাহায্যে নিম্নভাবে দেখানো যায়। এখানে আমরা দেখছি y = f ফাংশন অফ KLT। এখানে কে হচ্ছে ক্যাপিটাল, এল হচ্ছে লেবার এবং টি হচ্ছে টেকনোলজি। প্রথম চিত্রে আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক অবস্থায় উৎপাদন অপেক্ষক হচ্ছে ফাংশন অফ কে এবং টি নট, এবং কৌশলগত অগ্রগতির ফলে নতুন অবস্থান হচ্ছে ফাংশন অফ কে এবং টি1। কৌশলগত উন্নয়নের ফলে মাথাপিছু উৎপাদন বেড়েছে। দ্বিতীয় চিত্রে আমরা দেখতে পাচ্ছি কৌশলগত প্রগতির ফলে উৎপাদন অপেক্ষক ফাংশন অফ কে টি1 থেকে ফাংশন অফ কে টি2 তে সরে গেছে। ফলে আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘমেয়াদে ভারসাম্য এ থেকে বি বিন্দুতে হয়েছে, ফলে মাথাপিছু উৎপাদন y1 থেকে y2 তে বৃদ্ধি পেয়েছে। কৃষি উদ্বৃত্তের ধারণা। কৃষি উদ্বৃত্ত হচ্ছে কৃষি উৎপাদন থেকে এর ভোগের পরিমাণ বাদ দিলে কৃষি উদ্বৃত্ত পাওয়া যায়। কৃষি উদ্বৃত্তের দুইটা ভাগ, একটা হচ্ছে বস্তুগত উদ্বৃত্ত, যেটা মোট উৎপাদন থেকে মোট ভোগের পরিমাণ বাদ দিলেই বস্তুগত উদ্বৃত্ত পাওয়া যায়, এবং আর্থিক উদ্বৃত্ত হচ্ছে কৃষি খাতের উপার্জিত আয় থেকে অকৃষি খাতে এর ব্যয় বাদ দিলে যা থাকে সেটাই হচ্ছে আর্থিক উদ্বৃত্ত। কৃষির অবদান। কৃষির অবদান বলতে মূলত জাতীয় আয়ে কৃষির অবদানকেই বোঝায়। আমরা জানি জাতীয় আয় এবং অর্থনৈতিক উন্নয়নে কৃষির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। অর্থনৈতিক উন্নয়নে কৃষি দ্রব্যের অবদান, অর্থাৎ কৃষি নিজের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে জাতীয় উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, আর জাতীয় উৎপাদন বাড়ানোর অর্থ হলো অর্থনৈতিক প্রবৃদ্ধি। এভাবে কৃষি দেশের অর্থনৈতিক উন্নয়নে নিজস্ব দ্রব্যের মাধ্যমে অবদান রাখতে পারে। বিষয়টি যদি চিত্রের সাহায্যে আমরা দেখি ON রেখা কৃষি উৎপাদন এবং জাতীয় উৎপাদনের মধ্যকার অনুপাত প্রকাশ করে। চিত্রানুযায়ী জাতীয় আয় y1 হলে কৃষি উৎপাদনের পরিমাণ g1 হয়, ফলে কৃষি ও জাতীয় আয় উৎপাদনের অনুপাত my1 ভাগ ও ভাগ 0y1 বলা হয়। এখন জাতীয় উৎপাদন বেড়ে y2 হলে কৃষি উৎপাদন বেড়ে g2 হয়। এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি Q1 রেখাসমূহ জনসংখ্যা এবং কৃষি উৎপাদনের মধ্যকার প্রত্যক্ষ সম্পর্ক নির্দেশ করে। চিত্রে জনসংখ্যা N0 স্তরে স্থির ধরা হয়েছে। এখন কৃষি উৎপাদন বাড়লে মোট উৎপাদন অপেক্ষক Q0 থেকে Q স্টারে স্থানান্তরিত হবে।
এবং এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে এন রেখা স্থির হারে জনসংখ্যা বাড়া নির্দেশ করে, পক্ষান্তরে কিউ রেখা কৃষি উৎপাদন বাড়ার হার প্রকাশ করে। চিত্রানুযায়ী টিএন সময়ের আগ পর্যন্ত কিউ গ্রেটার দেন এন হওয়ায় দেশের জাতীয় উৎপাদনে কৃষি দ্রব্য উপাদান বাড়বে তা বলা যায়। এখন আমরা আলোচনা করব অর্থনৈতিক উন্নয়নে কৃষির বাজার অবদান নিয়ে। উন্নয়নশীল দেশে অর্থনৈতিক উন্নয়নে কৃষির বাজার অবদান যথেষ্ট গুরুত্বপূর্ণ বলা যায়। সাধারণত নিম্নোক্ত উপায়ে কৃষি এসব দেশের অর্থনৈতিক উন্নয়নে বাজার অবদান রাখতে পারে। 1 নাম্বার হচ্ছে অকৃষি খাত থেকে দ্রব্য সামগ্রী ক্রয়। 2 দেশি বিদেশি ভোগ্য পণ্য। 3 বাজার সম্প্রসারণ। 4 অপরাপর খাতের উন্নয়ন। কৃষি দ্রব্য অবদান এবং বাজার অবদানের আপেক্ষিক গুরুত্ব, এই প্রশ্নটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, তোমরা এটি বাসা থেকে পড়ে আসবে। এবার আমরা আলোচনা করব কৃষি বিপ্লব কি শিল্প বিপ্লবের পূর্ব শর্ত, বা বাংলাদেশের শিল্প উন্নয়নে কৃষির গুরুত্ব কি। বাংলাদেশের শিল্প উন্নয়নে কৃষির গুরুত্ব অপরিসীম, কারণ শিল্পে কাঁচামালের যোগান, শিল্পে শ্রমের যোগান, শিল্পে শ্রমিকদের খাদ্যের যোগান, শিল্পে মূলধনের যোগান, শিল্প পণ্যের বাজার, শিল্পের জন্য কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানিতে সহায়তা, বিলাস জাতীয় শিল্পের প্রসার ইত্যাদির জন্য কৃষির উপর শিল্পের নির্ভরশীলতা রয়েছে। এবার আমরা আলোচনা করব কৃষি উন্নয়ন কৌশল এবং কৃষি উন্নয়ন কৌশলের প্রয়োজনীয়তা নিয়ে। কৃষি উন্নয়ন কৌশলের মধ্যে এই বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করা যায়, তা হলো কৃষিক্ষেত্রে আধুনিক ও উন্নত কৃষি যন্ত্রের ব্যবহার, উচ্চ ফলনশীল বীজ, সার, কীটনাশকের ব্যবহার, উচ্চ পরিবহন ব্যবস্থার ব্যবহার, যান্ত্রিক কৃষি সেচ পদ্ধতির ব্যবহার, চাষাবাদে পাওয়ার ট্রাক্টর ব্যবহার, বিজ্ঞানসম্মত উপায়ে ভূমির উর্বরতা বৃদ্ধি, শস্য প্রক্রিয়াকরণে আধুনিক প্রযুক্তির ব্যবহার, আধুনিক জিন প্রকৌশল, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার ইত্যাদি। অতএব বলা যায় কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আধুনিক প্রযুক্তি ব্যবহারের প্রক্রিয়াকেই কৃষির উন্নয়ন কৌশল বলে। কৃষি উন্নয়ন কৌশলের প্রয়োজনীয়তা: উৎপাদন বৃদ্ধি, শিল্পের উন্নয়ন, আমদানি হ্রাস, পানি সেচ, জমি চাষ, বৈদেশিক মুদ্রা অর্জন, শ্রমের উদ্বৃত্ত সৃষ্টি, অবকাঠামো উন্নয়ন, পরনির্ভরশীলতা হ্রাস, শ্রমের অপচয় রোধ ইত্যাদির ভিত্তিতে আমরা বলতে পারি কৃষি উন্নয়ন কৌশলের প্রয়োজনীয়তা রয়েছে। কৃষি উন্নয়ন কৌশলের মাধ্যমে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা আলোচনা করলাম তৃতীয় এবং চতুর্থ অধ্যায় নিয়ে। এখানে তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেটাই আলোচিত হয়েছে। এর পরবর্তীতে এ বিষয়ে তোমাদের কোনো সমস্যা হলে তোমরা আমার সাথে যোগাযোগ করবে, আমি তোমাদেরকে বিস্তৃতভাবে বর্ণনা করার চেষ্টা করব। আমি আবারও বলছি, তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু টপিকসই এখানে আলোচনা করা হয়েছে সংক্ষিপ্তভাবে। তোমরা আশা করি খুব সুন্দরভাবে বই দেখে নিজের মতো করে বিষয়টি আত্মস্থ করবে। তোমরা সবাই ভ্যাকসিন গ্রহণ করবে এবং মাদকের বিরুদ্ধে সবাই সোচ্চার হবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের পাঠদান এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।